সালাউদ্দিন সাহেব, আন্দালিব রহমান পার্থ সাহেব, বিএনপির ভুল সিদ্ধান্তের সাফার যতটা না বিএনপিকে করতে হয় তার চেয়ে বেশি সাফার করি আমরা। জেল যেতে হয়েছে আমাদেরকে। বিএনপি তোমরা চোখ তুলে তাকিয়ে দেখো, কান খাড়া করে শুনে রাখো, আগামীর দিনে তোমাদের ভুলে আমরা আর সাফার করব না, আমরা বিকল্প পথ খুঁজে নিচ্ছি। বিএনপি মাঝখান দিয়ে দুই নৌকার মধ্যখানে পানিতে তলানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এই যে আজকে গণভোটকে যে সংবিধান বিরোধী বলছেন আপনারা, গণভোটকে সংবিধান বিরোধী বলতে বলতে মুখে ফেনা তুলছেন। এই গণভোটের প্রতি সমর্থন ব্যক্ত করে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে যে আনচ্যালেঞ্জেবল একটা জায়গায় বাংলাদেশের কনস্টিটিউশনের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে, এই প্রক্রিয়া যখন আলোচনা হয়েছিল সেই ঐকমত্য কমিশনে জুলাই সনদ পাস হওয়ার পরে, তো সেখানে তো সুস্পষ্টভাবেই সালাউদ্দিন সাহেব বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল বক্তব্য রেখে তারা তো এই প্রসেসটাকে, এই প্রক্রিয়াটাকে শুধু সমর্থন করেছেন তাই নয়, বরং তারা উত্থাপনও করেছেন। তো সেই নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তখন তো মনে হয় নাই যে গণভোটটা আনকনস্টিটিউশনাল। এখন কেন আপনারা এসে সেই হাসনাত আব্দুল্লাহর ভাষায় বলতে হয় যে গাং পার হয়ে গেলে মাঝি কাবদুল্লাহ ভাই, এখন আর চিনো না তোমরা মাঝিদেরকে? আমি তো আমার এক বক্তব্যে বলেছি, বিএনপি যেই হীনমন্যতাটার শিকার, আসলে বিএনপি 24-এর গণ অভ্যুত্থানের মানে আয়নায় নিজেদের ব্যর্থতা ছাড়া আর কিছুই দেখতে পায় না। এই জনগণ, এই দেশের মানুষ ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হতে হতে তারা বিপ্লবের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। তারা বিএনপির দিকে তাকিয়েছিল যে বিএনপি নেতৃত্ব এই জনগণকে বিপ্লবের জন্য নেতৃত্ব দিবে, কিন্তু বারবার জনগণ এই বিএনপির নেতৃত্বের কাছ থেকে তারা ভীরু কাপুরুষতা সুলভ আচরণ পেয়েছে। ঈদের পরে আন্দোলন হবে, বাংলাদেশে আর 15 বছরে বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ উঠে নাই, আর বিএনপির আন্দোলনও আসে নাই। শেষ পর্যন্ত আমাদের ছাত্ররা তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছে, তারা নেতৃত্বের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। বাংলাদেশের মানুষ তখন নতুন আস্থায় আবার রাজপথে নেমেছে। তখনই সেই বাংলাদেশের বিপ্লবের মহাকাব্য তৈরি হয়েছে। স্যার, একটারে গুলি করলে একটাই যায়, বাকিটি যায় না। বিএনপি নেতৃত্ব কি করেছে? 28শে অক্টোবর সর্বশেষ 28শে অক্টোবর আমরা তখন জেলখানায়, কারাগারে আমরা রোজা রেখে দোয়া করেছি। আগের দিন মনে করেছি আগামীকাল 28শে অক্টোবর একটা ভালো কিছু আমরা দেখব। এরপরে যখন আমরা মিডিয়াতে 28শে অক্টোবরে বিএনপির নয়াপল্টনের সামনে ভীরু কাপুরুষতার সর্বশেষ প্রদর্শনী যখন আমরা দেখলাম, তখন আমাদের হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। বিএনপি শুধুমাত্র 5ই আগস্ট 2024 সাল একদিনের জন্য, শুধুমাত্র জাস্ট একদিনের জন্য জুলাই বিপ্লবকে অন করেছে। সেদিনের বক্তব্য শুনেন রুহুল কবির রিজভী সাহেবের, সেদিনের বক্তব্য শুনেন বিএনপির অন্যান্য নেতাদের, আন্দালিব রহমান পার্থ সাহেবদের বক্তব্য 5ই আগস্ট শুনেন। এরপরে 6ই আগস্টের পর থেকে বিএনপি নেতৃবৃন্দের স্টেটমেন্টগুলো দেখেন। এরপরের দিন থেকেই তাদের বক্তব্য চেঞ্জ হয়ে গেছে। এই 71 এবং 72-এর এই যে একটা সাংঘর্ষিকতা, এই যে একটা বিপরীতমুখী অবস্থান, বাংলাদেশের রাজনীতির জায়গা থেকে দীর্ঘ সময় ধরেই এই কথাটা বলার চেষ্টা করা হয়েছে। এবং 72ই 71 এই কথাটাকেই প্রতিষ্ঠিত করার জন্য বিগত 50 বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি হয়েছে। 72 যে পরিপূর্ণ 71 না, 71-এর জায়গা থেকে 72-এর যে বিচ্যুতি ছিল সেই জায়গাগুলোকে চিহ্নিত করার জন্য অনেকেই কাজ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবশ্যই তার মধ্যে অন্যতম একজন। সেই 72-এর মাধ্যমে 71-এর মূল চেতনার যেই বিচ্যুতির জায়গাগুলো ছিল, সেটাই 50 বছর ধরে বাংলাদেশে একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, আমি মনে করি 24-এর এই অভ্যুত্থানের মাধ্যমে 71-এর মূল চেতনা থেকে বাংলাদেশকে 72-এর মাধ্যমে যেই বিচ্যুতিটা ঘটানো হয়েছিল, 24-এর বিপ্লব হয়েছে সেই বিচ্যুতিকে সংশোধন করার জন্য। ঠিক যেভাবে 71 হয়েছিল 47-এর পরবর্তী বিচ্যুতিকে সংশোধন করার জন্য, 24 হয়েছে 71-কে সংরক্ষণ করার জন্য, 72-এর বিচ্যুতিকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য। এই দীর্ঘ জার্নি 47 থেকে 24, এই জার্নির ধারাবাহিকতা সামনের দিনেও আমাদেরকে ইনশাআল্লাহ অব্যাহত রাখতে হবে। বর্তমান ক্ষমতাসীন সরকার বিএনপি সম্পর্কে একদিকে খুব কষ্ট হয়,
আবার সহানুভূতিও জাগে। আমি অনলাইনে এই মানে বক্তব্যে আমাদের স্নেহাস্পদ সরোয়ার তুষারের একটা কথা কোট করতেছি, সম্ভবত হ্যাঁ এটাই হবে, যে বিএনপি সবসময় চেষ্টা করেছে একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার, আর আওয়ামী লীগ চেষ্টা করেছে একটা সফল বিএনপি হওয়ার। এই জায়গাটাতে ঠিক আছে না এই কথাটা? হ্যাঁ, এটা আমি দীর্ঘদিন ধরেই আমি অনুভব করি, এবং বিএনপির খুব মানে একজন শুভকামী হিসাবে বিএনপির জন্য শুভকামনা সবসময়ই ছিল, এখনো আছে। এবং এক ধরনের আমাদের অসহায়ত্বের জায়গা থেকেও ছিল, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের পরবর্তী সময়ে বেগম জিয়ার যে ভূমিকা, সেই ভূমিকার কারণে আমরা সবসময় মনে করতে হয়েছে আমাদেরকে এই যে আওয়ামী লীগের বাংলাদেশের যে মূল ট্র্যাক থেকে বিচ্যুত করে আধিপত্যবাদের গোলামীর বাংলাদেশ গড়বার যে অব্যাহত প্রচেষ্টা, সেই প্রচেষ্টার বিরুদ্ধে জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রামটা হয়েছে, সেই জায়গাটায় যখনই কোনো ধরনের দুর্বলতা তৈরি হয় অথবা তারা পরাজিত হয়, তো তখন শুধু বিএনপি পরাজিত হয় না, পরাজিত হয়ে যাই আমরা এন্টি ভারতীয় এবং এন্টি আওয়ামী শক্তি, আমরা সবাই পরাজিত হয়ে যাই। এই জন্য আমরা সবসময় বিএনপির বিচ্যুতিতে বিএনপি যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই। বিএনপির ভুল সিদ্ধান্তের সাফার যতটা না বিএনপিকে করতে হয়, তার চেয়ে বেশি সাফার করি আমরা। এই জন্য বিএনপির প্রত্যেকটা ভুল আমাদেরকে প্রচন্ডভাবে কষ্ট দেয়। বিএনপি যখন 96 সালে এই তত্ত্বাবধায়ক সরকার বুঝে না, তত্ত্বাবধায়ক সরকার আসমান থেকে পড়েছে বা কোথাও এই জাতীয় যখন কথাবার্তা বলতো, তখন আমরা দেখতেছিলাম যে বিএনপি একটা পতনের দিকে ধাবিত হচ্ছে। বিএনপিকে সেই বিষয়টা কষ্ট দেয়নি, আমাদেরকে কষ্ট দিয়েছে। আবার 2006 সাল যখন সামনে আসলো, আবার যখন বিএনপি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য সংবিধানকে পরিবর্তন করার, সংবিধানে সংশোধনী আনার নানা ধরনের আয়োজন করতেছিল, নির্বাচন কমিশনে এম এ আজিজের কথা আপনাদের মনে থাকার কথা, এম এ আজিজের বিরুদ্ধে আন্দোলন হয়, এম এ আজিজকে পরিবর্তন করে আরেকজনকে দেয়, মাহফুজুর রহমান নাকে, তাকে পরিবর্তন করে আরেকজনকে দেয়। আর বিএনপির নেতৃবৃন্দ মিডিয়ার সামনে এসে বিরোধী দলের আন্দোলনকে নিয়ে তামাশা করে, উপহাস করে, আর তাদের এই উপহাস গোটা দেশকে তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত করে তোলে। এই করতে করতে শেষ পর্যন্ত 2006 সালে বিএনপি কে এম হাসান মার্কা, এম এ আজিজ মার্কা নির্বাচন করতে গিয়ে যেই খাদে পড়লো, সেই খাত থেকে বিএনপির নেতারা তো আওয়ামী লীগের সাথে তলে তলে আন্ডারস্ট্যান্ডিং করে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের নিরাপত্তা সব কিছু নিয়ে তারা তো 20 বছর খুব খারাপ ছিল না, সাফার করতে হয়েছে আমাদেরকে ব্যাপকভাবে, জেল যেতে হয়েছে আমাদেরকে চরমভাবে। বিএনপি ভুল করে, সাফার করি আমরা, কারণ আমরা আমাদের স্টেকটাকে, আমাদের নেতৃত্বটাকে বিএনপির হাতে দিয়ে রেখেছিলাম। এবার আমরা যে কথা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এখন বাংলাদেশ 24 পরবর্তী সময়ে আমার বাংলাদেশ যেটা বলছে, বিএনপি তোমরা চোখ তুলে তাকিয়ে দেখো, কান খাড়া করে শুনে রাখো, আগামীর দিনে তোমাদের ভুলে আমরা আর সাফার করব না, আমরা বিকল্প পথ খুঁজে নিচ্ছি। এবার যদি বিএনপি যেই ভুল করছো তোমরা হিসাব কষে দেখো, তোমাদের ইঞ্জিনিয়ারিং এর যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তোমাদের ভোটের অনুপাতটা তোমরা হিসাব করে দেখো যে তোমরা কোন ভোটে কিভাবে নির্বাচিত হয়েছো। আমি ইঞ্জিনিয়ারিং এর হিসাবটা বাদ দিলাম, 51% ভোট তোমরা পেয়েছো, সেটাকেই আমি সত্য ধরে নিলাম। এই 51% ভোটের মধ্যে তোমরা যেই ভোট দিয়ে, যেই জনগণকে দিয়ে বিগত 50 বছর রাজনীতি করেছো, সেই ভোটার তোমাদেরকে কত পার্সেন্ট ভোট দিয়েছে সেটা হিসাব করো, এবং সেই ভোটার কত পার্সেন্ট তোমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে সেই হিসাবটা তোমরা করো। এবং তোমরা যাদের বিরুদ্ধে, যেই জনশক্তির বিরুদ্ধে, যেই আইডিওলজির বিরুদ্ধে, যেই ফিলোসফির বিরুদ্ধে রাজনীতি করেছো, তাদের কতটা করুণা
এবং তাদের কতটা দয়া এবং দাক্ষিণ্যের উপর নির্ভর করে তোমরা এবার 2/3 মেজরিটি পেয়েছো, সেটাও হিসাব করো। এবং তোমাদের এই বন্দোবস্তের মাধ্যমে পরাজিত শক্তি যদি আবার ফিরে আসে, তাহলে এইটা তারাই আবার তাদের ঘরে ফিরে যাবে। আর এদিক দিয়ে তোমাদের ঘর এটা এখন সম্পূর্ণ তোমাদের ভিন্ন আরেকটা দিকে ডাইভার্ট হয়ে গিয়েছে, সুইং করেছে। বিএনপি মাঝখান দিয়ে দুই নৌকার মধ্যখানে পানিতে তলানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমরা সর্বশেষ বিএনপির প্রতি এই শুভকামনা জানাচ্ছি, সৎ পরামর্শ দিচ্ছি, এই আত্মঘাতী পথে তোমরা চলো না। জনগণের কথা বুঝবার চেষ্টা করো। জনগণ এই বাংলাদেশে জুলাই বিপ্লবটাকে এদেশের নতুন প্রজন্ম কিভাবে ওন করে, বাংলাদেশের থেকে তো হয়তো তোমাদের বুঝতে একটু সমস্যা হয়, সারা পৃথিবীর অন্তত প্রবাসীদের কাছে গিয়ে একটু শুনে এসো। আমার যে রাজনৈতিক একটু পর্যবেক্ষণ, বিএনপির একটা বড় ধরনের সমর্থন এবং তাদের একটা বড় শক্তির জায়গা ছিল সারা পৃথিবীর প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা। বিগত জুলাই বিপ্লবের সাফল্যের অন্যতম অংশীজন এই রেমিটেন্স যোদ্ধারা, প্রবাসীরা এখন আমার তো যতটুকু পর্যবেক্ষণ 80 থেকে 90% এখন সম্পূর্ণ তারা বিএনপির প্রতি শুধু ক্ষুব্ধ না, মারাত্মক রকমের বিস্ফোরণোন্মুখ হয়ে আছে তারা। এই টোটাল যে ইয়াং জেনারেশন, নতুন জেনজি প্রজন্ম এবং নতুন যারা এবছর ভোট দিয়েছে 35 বছরের মানে কম যাদের বয়স, এই টোটাল এই প্রজন্মটাই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিএনপির ভুল রাজনীতির কারণে। কথা দীর্ঘায়িত করছি না, আমি আমার কথার কনক্লুশনের দিকে চলে যাচ্ছি। শুধু একটা কথাই বলি, এই কথার তো এখনো পর্যন্ত সাংবিধানিক কোনো ব্যাখ্যাও আসে নাই এবং জাতীয় সংসদেও এখনো পর্যন্ত সরকার তরফ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই। এই যে আজকে গণভোটকে যে সংবিধান বিরোধী বলছেন আপনারা, গণভোটকে সংবিধান বিরোধী বলতে বলতে মুখে ফেনা তুলছেন। এই গণভোটের প্রতি সমর্থন ব্যক্ত করে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে যে আনচ্যালেঞ্জেবল একটা জায়গায় বাংলাদেশের কনস্টিটিউশনের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে, এই প্রক্রিয়া যখন আলোচনা হয়েছিল সেই ঐকমত্য কমিশনে জুলাই সনদ পাস হওয়ার পরে, তো সেখানে তো সুস্পষ্টভাবেই সালাউদ্দিন সাহেব বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল বক্তব্য রেখে তারা তো এই প্রসেসটাকে, এই প্রক্রিয়াটাকে শুধু সমর্থন করেছেন তাই নয়, বরং তারা উত্থাপনও করেছেন। তো সেই নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তখন তো মনে হয় নাই যে গণভোটটা আনকনস্টিটিউশনাল। এখন কেন আপনারা এসে সেই হাসনাত আব্দুল্লাহর ভাষায় বলতে হয় যে গাং পার হয়ে গেলে মাঝি আব্দুল্লাহ ভাই, এখন আর চিনো না তোমরা মাঝিদেরকে? আমি তো আমার এক বক্তব্যে বলেছি, বিএনপি যেই হীনমন্যতাটার শিকার, আসলে বিএনপি 24-এর গণ অভ্যুত্থানের মানে আয়নায় নিজেদের ব্যর্থতা ছাড়া আর কিছুই দেখতে পায় না। এই জনগণ, এই দেশের মানুষ ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হতে হতে তারা বিপ্লবের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। তারা বিএনপির দিকে তাকিয়েছিল যে বিএনপি নেতৃত্ব এই জনগণকে বিপ্লবের জন্য নেতৃত্ব দিবে, কিন্তু বারবার জনগণ এই বিএনপির নেতৃত্বের কাছ থেকে তারা ভীরু কাপুরুষতা সুলভ আচরণ পেয়েছে। ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে। বাংলাদেশে আর 15 বছরে বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ উঠে নাই, আর বিএনপির আন্দোলনও আসে নাই। শেষ পর্যন্ত আমাদের ছাত্ররা তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছে, তারা নেতৃত্বের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। বাংলাদেশের মানুষ তখন নতুন আস্থায় আবার রাজপথে নেমেছে। তখনই সেই বাংলাদেশের বিপ্লবের মহাকাব্য তৈরি হয়েছে। স্যার, একটারে গুলি করলে একটাই যায়, বাকিটি যায় না। বিএনপি নেতৃত্ব কি করেছে? 28 অক্টোবর সর্বশেষ, 28 অক্টোবর না, নয়াপল্টনে যে সমাবেশ হলো 2023 সালে 28 অক্টোবর না, 28 অক্টোবর আমরা তখন জেলখানায় কারাগারে আমরা রোজা রেখে দোয়া করেছি। আগের দিন মনে করেছি আগামীকাল 28 অক্টোবর একটা ভালো কিছু আমরা দেখব। এরপরে যখন আমরা মিডিয়াতে 28 অক্টোবরে বিএনপির নয়াপল্টনের সামনে ভীরু কাপুরুষতার সর্বশেষ প্রদর্শনী যখন আমরা দেখলাম,
তখন আমাদের হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আমরা তখন মনে করেছিলাম যে আমাদের মুক্তির সর্বশেষ সূর্যটা বুঝি অস্তমিত হয়ে গেল। এরপরে যখন আবার আমাদের ছাত্ররা, আমাদের এই সোনার সন্তানেরা যখন আবার তারা নেতৃত্বের ঝান্ডা তুলে নিল, নতুন করে আবার আমরা প্রেরণা পেলাম, স্বপ্ন দেখলাম। বিএনপি শুধুমাত্র 5ই আগস্ট 2024 সাল একদিনের জন্য, শুধুমাত্র জাস্ট একদিনের জন্য জুলাই বিপ্লবকে অন করেছে। সেদিনের বক্তব্য শুনেন রুহুল কবির রিজভী সাহেবের, সেদিনের বক্তব্য শুনেন বিএনপির অন্যান্য নেতাদের, আন্দালিব রহমান পার্থ সাহেবদের বক্তব্য 5ই আগস্ট শুনেন। এরপরে 6ই আগস্টের পর থেকে বিএনপি নেতৃবৃন্দের স্টেটমেন্টগুলো দেখেন। এরপরের দিন থেকেই তাদের বক্তব্য চেঞ্জ হয়ে গেছে। কারণ 5ই আগস্টের আকস্মিকতায় অভিভূত ছিল তারা, কারণ তারাও মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছিল না, মুক্তির কোনো সম্ভাবনাই তারা দেখছিল না। 5ই আগস্টের বিপ্লবে তারা আনন্দিত উৎফুল্ল ছিল এবং তখন তাদের মুখ থেকে অরিজিনাল কথাটা বের হয়ে আসছে। 5ই আগস্ট রাতের বেলায় শুয়ে শুয়ে তারা চিন্তা করেছে আসলে বিপ্লবটা কি হলো এবং এখানে আমাদের অর্জনটা কি এবং আমাদের ভূমিকাটা কি। তো সেই ভূমিকাটা দেখলো যে ইতিহাস যখন লিখবে যে 2024 সালের জুলাই বিপ্লব, 36শে জুলাই বাংলাদেশ মুক্তি লাভ করেছিল এবং এই নেতৃত্বটা কিভাবে এসেছিল, সেখানে প্রথমেই যে কথাটা আসবে সেটা হলো বিএনপির চরম নেতৃত্বের ব্যর্থতার প্রেক্ষিতে বিকল্প নেতৃত্ব মাঠে এসেছিল। কাজেই 5ই আগস্ট 36শে জুলাইয়ের বিপ্লবের সফলতা মূলত বিএনপি নেতৃত্বের কাপুরুষতা, আপোষকামিতার এক স্পষ্ট দলিল। এই জন্য বিএনপি 24শে জুলাইকে ওন তো করেই না, বরং 24শে জুলাইয়ের বিপ্লবের এই অর্জনকে মুছে ফেলার জন্য তারা চেষ্টা করছে। আমাদের পয়গাম মনে রেখো, 24শে বিপ্লবকে যদি তোমরা মুছে ফেলতে চাও, ব্যর্থ হবে তোমরা। বাংলাদেশের 71-এর অর্জনকে হাইজ্যাক করে 72-এর চেতনা দাঁড় করাবার যে চেষ্টা করা হয়েছে, 24শে এই অর্জন এবং বিজয়কে যদি ধ্বংস করবার জন্য তোমাদের এই অব্যাহত প্রচেষ্টা চলতে থাকে, এর জন্য তোমাদেরকে কড়া মাসুল গুনতে হবে। বিএনপি মাঝখান থেকে তলিয়ে যাবে। বিকল্প শক্তি বাংলাদেশপন্থীদের নেতৃত্বের জন্য যেই দানা বাঁধা শুরু হয়েছে, এটা চলতেই থাকবে। বিএনপির সামনে এখন দুটোই অপশন, এক হলো নিজেরা ভ্যানিশ হয়ে যাওয়া, আর এক হলো জুলাই চেতনাকে ধারণ করা। মাঝখান দিয়ে ভিন্ন কোনো পথ নাই। আমাদের শুভকামনা থাকবে, সৎ পরামর্শ থাকবে, নিজেদের অস্তিত্ব বিলীন করার এই পথের বিপজ্জনক আত্মঘাতী পথে তোমরা হেঁটো না, তোমরা আসো, জুলাইয়ের চেতনাকে ধারণ করো এবং গণভোটের রায় কার্যকর করার মধ্য দিয়ে জুলাই বিপ্লবকে সত্যিকার অর্থে যেই শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা দরকার সেটা করো। সেটাই তোমাদেরকে ইতিহাসে তোমাদেরকে স্মরণীয় করে রাখবে, অন্যথায় তোমরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আমি আশা করব যে এই ধারা অব্যাহত থাকবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু সভাপতির বক্তব্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রামের